জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হবে। এর আগে গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। যুক্তরাজ্যের লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। শুক্রবার যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সেখানে উঠে আসে এমন তথ্য, টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চট্টগ্রামে ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হাসিনার জন্য উপযুক্ত স্থান হলো বিচারের মঞ্চ, তাই তাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানান তিনি। বৈঠকে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, আইনজীবী সমিতি, খেলাফতে মজলিস সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ভারত সবসময় বাংলাদেশকে নিজ স্বার্থে ব্যবহার করেছে। গত 17 বছর ধরে এদেশের তরুণ সমাজের কাছে ভারতকে প্রভুর স্থানে উপনীত করা হয়েছে। এ প্রথা ভাঙার আহ্বান জানান বক্তারা। যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থন আদায়ে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আজকালের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই।
ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামের বিকল্প নেই বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা শাখার কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কলেজ মাঠে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। লাখো কর্মীর সমাগম ঘটে এই সম্মেলনের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমির মাওলানা আবুল হাশেম। সকাল ৯টা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের দল ক্ষমতায় আসলে পড়াশোনা শেষ করা সব শিক্ষার্থীর চাকুরির ব্যবস্থা করা হবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। ৭২-এর সংবিধান পরিবর্তন করে দেশের ক্ষমতা ব্যবস্থায় পরিবর্তন করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। শনিবার জাতীয় প্রেসক্লাবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপে তিনি এমন মন্তব্য করেন। জমিদারি ফ্যাসিবাদী কায়দায় আর ক্ষমতা ব্যবহার চলতে দেয়া যাবে না উল্লেখ করে সাকিব বলেন, জনগণের কাছে ক্ষমতার জবাবদিহিতা করতে হবে। যারা ক্ষমতা পুঞ্জীভূত করতে চায় তারাই কেবল ৭২-এর সংবিধান সংস্কারের নানাভাবে বাধা দিতে চায়। বলেন, ৭২-এর ক্ষমতা কাঠামো রেখে ক্ষমতা ব্যবস্থায় পরিবর্তন করা যাবে না। কেউ তা পরিবর্তন করতে না চাইলে তাদেরকে প্রতিহত করতে হবে। তবে তার আগে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন বলে জানান জোনায়েদ সাকিব। এছাড়া রাজনৈতিক শক্তির মধ্যে আস্থা তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জমিদারি বাপদাদার সম্পত্তি আকারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে, ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। ৭১ সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে, জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে ব্যাহত না হয়, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। ৩১ জানুয়ারি জুবায়েরপন্থীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। এছাড়া সম্প্রতি তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১০ জানুয়ারি সারা দেশে বিক্ষোভেরও ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন মাওলানা নাজমুল হাসান কাশেমি। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতাদের ধরতে সরকার গড়িমসি করছে। এ সময় সাদপন্থীদের কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধের দাবি তোলা হয়। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ২৫ জানুয়ারির সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলেও জানান মাওলানা নাজমুল হাসান। একই দাবিতে ২৫ জানুয়ারি সমাবেশেরও ঘোষণা দিয়েছে জুবায়েরের অনুসারীরা। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। ৩১শে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। ২০২৪ সালে ৬,০০০-এর বেশি সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় ১২,৫০০।
সকালে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় 2023 সালের চেয়ে 2024 সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে 7.5%। আমাদেরকে ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে এই ঘন কুয়াশা থেকে আমরা প্রাণহানি এবং আমাদের জীবনগুলো রক্ষা করতে পারি। একদিকে নসিমন করিমনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাসগুলো রুগ্ন চেহারায় অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের প্রকৌশলগত সিদ্ধান্ত দরকার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি না আসে মানুষের দুর্ভোগ কমবে না। 9 জানুয়ারি থেকে দেশে ফের শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 7 থেকে 8 জানুয়ারি সিলেট, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বৃষ্টির শঙ্কা রয়েছে। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতির তীব্রতা আজকে থেকে 7 তারিখ পর্যন্ত শীতের অনুভূতির তীব্রতা একটু কমে যাবে এবং 7 এবং 8 তারিখের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় ইলশে গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরে আবার নতুন করে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতিকে আবার তীব্র থেকে তীব্রতর করার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীর ঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। নদীতে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় শনিবার সকালে এই রুটগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দীর্ঘ 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও আরিচা ঘাটে আটকে পড়ে 3 শতাধিক যানবাহন। এর আগে নদীতে কুয়াশার ঘনত্বের কারণে শুক্রবার রাত 11টা থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও রাত 11:30 থেকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ সময় মাঝ পদ্মায় 3টি ফেরি আটকে পড়ে। বর্তমানে ঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাটুরিয়া, দৌলতদিয়া রুটে ছোট বড় 12টি আর আরিচা কাজিরহাটে 5টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা বৃদ্ধির দাবিতে আলোচনা সভা করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। শনিবার রাজধানীর পান্থপথে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ভেতরের একটি চক্র দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাই দেশবিরোধী বহিঃশত্রুর সাথে যুক্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে প্রতিবেশী দেশের মিডিয়াগুলো হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে হেইট থ্রো কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালিত হয়। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। শেষে তাদের সবার ছবি দাহ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ক্ষমতায় থাকার সময় সাধারণ শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চালিয়েছে ছাত্রলীগ। ছাত্র সংগঠন হয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সংগঠনটি। ছাত্র জনতা সোচ্চার থেকে কর্তৃত্ববাদী সব কর্মকাণ্ড রুখে দেবে বলেও আশা করেন আয়োজনকারীরা। ছাত্রলীগ আমাদের প্রতি গত 16 বছরে যে সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে তার প্রতি আমাদের যে চেপে রাখা ক্ষোভ, আমাদের যে অগ্নিস্ফুলঙ্গ, সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছি আমরা। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মুখে জুতা নিক্ষেপ করার মাধ্যমে আমরা আমাদের ঘৃণা প্রকাশ করেছি। ওবায়দুল কাদের, সাদ্দাম এদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং তাদের যে কালচার ছিল গেস্ট রুম, গণরুম, ছাত্রদের নির্যাতন করা, এইগুলার ছবি তৈরি করে সেগুলাও দাহ করা হয়েছে। মানে আমাদের ক্যাম্পাসে এখন থেকে এইগুলা পুড়িয়ে নিঃশেষ করা হয়েছে। আমাদের ক্যাম্পাস এখন নতুনভাবে নব উদ্যমে সাজবে। পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে সচেতনতামূলক অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় কর্মকর্তারা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ ও পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পলিথিনের উৎপাদক পর্যায়েও নিয়মিত অভিযান
পরিচালনা করা হচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। যে এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্য এবং পলিথিন জাতীয় অন্যান্য পণ্য যেগুলো আছে পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে এই ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের মোক্তারপাড়া মোড়ে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এ সময় বক্তারা জানান, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হওয়ার 6 বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করা হয়নি। অবকাঠামো উন্নয়ন না হওয়ায় মেডিকেল কলেজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া অভিযোগ করা হয় অর্থ সংকট দেখিয়ে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলমান। এমনটা না করতে মানববন্ধন থেকে সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা। গাজীপুরে চলছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। প্রতিদিন হাজারো ক্রেতা ও দর্শনার্থীর আগমন ঘটে মেলা প্রাঙ্গণে। বিস্তারিত জানাতে মেলার শিমুলতলী আর্মি ফার্মা মাঠ থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, মেলায় প্রতিদিন কত টাকার বেচাকেনা হচ্ছে, কি বলছেন বিক্রেতারা? আসলে সকাল থেকেই মূলত এই মেলায় যে বেচাকেনা, সে স্টলগুলোতে বেচাকেনাটি শুরু হয়, তবে সেটি কিন্তু জমজমাট হয়ে ওঠে বিকেলের পর থেকে, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময়টাতে কিন্তু বেচাকেনা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং দর্শনার্থী ক্রেতাদের সমাগমও কিন্তু বেশি হয়ে থাকে। এবং এই মেলাটি মূলত শুরু হয়েছে ডিসেম্বরের 25 তারিখ থেকে এবং এটি চলবে পুরো 1 মাস, জানুয়ারি পুরো মাসই চলবে। এবং এই মাসব্যাপী এই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় আমরা দেখেছি যে মেলা প্রাঙ্গণে প্রায় শতাধিক স্টল বসেছে বিভিন্ন ধরনের। মূলত এই মেলা প্রাঙ্গণে যে যারা ক্রেতা এবং দর্শনার্থী রয়েছে তাদের চাহিদার কিন্তু শীর্ষে রয়েছে জুয়েলারি এবং কসমেটিক্স, পাশাপাশি যে গৃহস্থলীর যে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র পণ্যগুলো রয়েছে এবং যে ঘর সাজানোর যে বিভিন্ন ধরনের পণ্য এবং শিশুদের খেলনা, এই পণ্যগুলোর দোকানেই মূলত সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড় দেখতে পেয়েছি। এবং আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে গাজীপুরে কিন্তু এই তেমন একটা মেলা কিন্তু হয় না, যে কারণে এই বছরের এই শেষ প্রান্তে এসে এবং বছরের শুরুর দিকে যে মেলাটি হয় সেই মেলাকে ঘিরে এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের মধ্যে এক ধরনের বাড়তি কিন্তু আবেদন থাকে এই মেলাকে ঘিরে। এবং আমরা দেখেছিলাম যে বিকেল থেকে কিন্তু এখানে যারা ক্রেতা দর্শনার্থী তারা এসেছেন, বিশেষ করে শিশুদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবং শিশুদের যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু শিশুদেরকে নিয়ে এইসব রাইডগুলোতে চড়াচ্ছেন এবং তাদের উচ্ছ্বসিত আমরা দেখেছি। এবং পাশাপাশি যে দোকানপাটগুলো রয়েছে সেখানেও কিন্তু বেচাকেনা জমে উঠেছে। এবং আমরা দেখেছি যে ক্রেতা দর্শনার্থীরা কিন্তু খুব সুলভ মূল্যে এই স্টলগুলো থেকে কিনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য। তবে একটি বিষয় হচ্ছে যে নামে মূলত এইটি ক্ষুদ্র কুটির শিল্প মেলা, তবে এই মেলা প্রাঙ্গণের বেশিরভাগ যে স্টলগুলো রয়েছে সেসব স্টলে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিকের পণ্য, পাশাপাশি বিদেশি বা চায়না যে পণ্যগুলো রয়েছে সেগুলোর আধিক্য বেশি। ক্ষুদ্র কিংবা হস্তশিল্প কিংবা কুটির শিল্প জাতীয় যে ধরনের পণ্য থাকার কথা ছিল স্টলগুলোতে, সেই ধরনের স্টল আমরা দেখতে পাইনি। এবং ক্রেতা দর্শনার্থীদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু মেলা প্রাঙ্গণে আমরা দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সেখানে স্টেজে কিন্তু গান পরিবেশন করা হয়, পাশাপাশি বিভিন্ন ধরনের যে রাইডগুলোর ব্যবস্থা রয়েছে, সার্কাসের ব্যবস্থা রয়েছে। পুরো যে মেলাকে ঘিরে কিন্তু একটি জমজমাট যে বেচা কিনা এবং জমজমাট যে পরিবেশ সেটি কিন্তু এই মেলা প্রাঙ্গণে রয়েছে। এবং এই মেলা প্রাঙ্গণে আমরা জানতে পেরেছি আয়োজকদের পক্ষ থেকে যে প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ টাকার কিন্তু বেচা কেনা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শিমুলতলী আর্মি ফার্মা মাঠ থেকে ক্ষুদ্র কুটির শিল্প মেলার সবশেষ তথ্য। মাজার। গাজীপুরের শিমুলতলীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। দুপুরে তার মরদেহ বিএফডিসিতে নেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা বাদ জোহর বিএফডিসিতে অনুষ্ঠিত হয়। অঞ্জনার মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন একসময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান।
অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে যে দরকার হবে উনি একটা মনে করেন শাবানা আপু থেকে আরম্ভ করে বা শাবনাম সিনিয়র শাবনাম আপু থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার। অঞ্জনাদি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার মানে ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা একজন কিংবদন্তি সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। টাঙ্গাইলের কালিহাতীর ধলা টেঙ্গর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকালে ধলা টেঙ্গরের 5 নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার রৌহা গ্রামে স্বামী স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা 2 জনের মরদেহ নিয়ে যান। এবার দেশের বাইরের খবর। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের মামলায় আগামী 10 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবেন আদালত। সাজা ঘোষণা নিশ্চিত হলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রেহাই পাবেন কারাবন্দিত্ব থেকে, এমন ইঙ্গিত দিয়েছেন বিচারক। এর আগে গেল মে মাসে এই মামলার 34টি অপরাধে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মামলায় জড়ানোর পাশাপাশি দোষী সাব্যস্ত হলেন 78 বছর বয়সী এই নেতা। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। অনেক নাটকীয়তার পর আবারও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান সমর্থক মাইক জনসন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ নেয়ার পথে আবারও এক ধাপ এগিয়ে গেল রিপাবলিকান শিবির। প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে সংখ্যাগরিষ্ঠতার জন্য 218টি ভোট প্রয়োজন ছিল মাইক জনসনের। এর আগে 219 জন প্রতিনিধির ভিত্তিতে হাউসের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল রিপাবলিকানরা। ফলে নবনির্বাচিত স্পিকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। কিন্তু ভোটের আগে বেশ কয়েকজন রিপাবলিকান মাইক জনসনের প্রতি অনাস্থা প্রকাশ করেন। যদি কোনো কারণে 2 জনের বেশি প্রতিনিধি জনসনকে ভোট দেওয়া থেকে বিরত থাকতেন, তাহলে হাউসের নিয়ন্ত্রণ হারাতো লাল শিবির। মাইক জনসন পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দলের জন্য বড় বিজয় ছিনিয়ে এনেছেন মাইক জনসন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনকে $20,000 হীরা উপহার হিসেবে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এই তথ্য। জাতীয় নীতি অনুযায়ী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় 4 বছরে জিল বাইডেন ভিনদেশি নেতাদের কাছ থেকে কি উপহার পেয়েছেন তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে। দেখা গেছে ফার্স্ট লেডি 2023 সালে 7.5 ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন সেটাই সবচেয়ে ব্যয়বহুল। এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন $14,000 ব্রোঞ্জ। ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের 90% হীরা প্রক্রিয়াজাত করা হয়। রুশ হীরা আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। 180 জন বিদেশি সহ 5,868 জন বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার 77 বছর পূর্তিতে এই ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। তবে দেশের নাগরিক কিংবা বিদেশি বন্দীরা ঠিক
কোন অপরাধে অভিযুক্ত বা কারাবন্দী সেই বিষয়ে বিস্তারিত জানায়নি জান্তা সরকার। তবে 2021 সালে সামরিক শাসন জারির পর গ্রেপ্তার হওয়া নেত্রী অং সান সুচিকে মুক্তি দেওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। রাজনৈতিক নানা অভিযোগে তাকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গেল বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে 9,000-এর বেশি বন্দীকে মুক্তি দেয় জান্তা সরকার। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনওয়াত্রার মোট সম্পদের পরিমাণ $32 কোটি। এর মধ্যে আছে 217টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ, যেগুলোর মূল্য $18 লাখ। সঙ্গে আছে অন্তত 75 দামি হাতঘড়ি, যেগুলোর দাম প্রায় $38 লাখ। সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতংতান। গত সেপ্টেম্বরে সিনওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতংতান। গত 20 বছরে বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল। 37 বছর বয়সী এই নারী প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য, জাপান সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি আছে। দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য। এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন তার কত সম্পদ রয়েছে। সালে যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি বিক্রি পৌঁছেছে 5 বছরের মধ্যে সর্বোচ্চে। বিদায়ী বছর দেশটিতে বিক্রি হয়েছে 1,59 লাখ মোটর গাড়ি। 2023 সালের তুলনায় এই হার 2.2% বেশি। টানা 2 বছর ধরে দেশটিতে গাড়ি বিক্রিতে শীর্ষে জেনারেল মোটরস। বিদায়ী বছর প্রতিষ্ঠানটি বিক্রি করে 27 লাখ গাড়ি। গাড়ি বিক্রির হার বৃদ্ধিতে সহায়তা করেছে বিদ্যুৎ চালিত গাড়ি। ইলেকট্রিক ভেহিকেলসের জন্য ক্রেডিট ট্যাক্স অপসারণের পরিকল্পনা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে 2025 সাল গাড়ির বাজারের জন্য স্বর্ণযুগ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।